আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানাতুল তাবাসসুম। আজকে আমরা রোড টু মিশন 100 সাজেশনের সমাধান করব। অধ্যায় 1 এর যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেগুলো দেখব। তো চলো ক্লাসটা শুরু করে ফেলি। প্রথম প্রশ্নটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি। তো আমরা অনুধাবনমূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই প্রথমে জ্ঞানমূলক উত্তরটা দিব, তারপরে ব্যাখ্যাটা লিখব। শ্রেণীবিন্যাস হলো জীবজগৎকে সহজে জানার একটা পদ্ধতি, যেখানে জীবের জাতিজনিত বিভিন্ন তথ্য, তাছাড়া হচ্ছে জীবকুলের বিবর্তনিক ধারা নির্ণয় করা হয় এবং নতুন প্রজাতি শনাক্তকরণের জন্য এই শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। এছাড়া এই বিশাল জীবজগৎকে আমরা যদি সহজভাবে বুঝতে চাই, প্রত্যেক জীব সম্পর্কে জানতে চাই অথবা শিখতে চাই, তার জন্য কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসের প্রয়োজন আছে। তাছাড়া প্রত্যেকটা জীবের কিন্তু আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম আছে, নামকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা জীবকে আলাদাভাবে শনাক্ত করার জন্য বা নামকরণ জানার জন্য কিন্তু শ্রেণীবিন্যাসের প্রয়োজন রয়েছে। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের গুরুত্ব যা যা রয়েছে সেগুলো কিন্তু ব্যাখ্যায় তুলে ধরবো। এরপরে প্রশ্ন হচ্ছে শারীরবিদ্যাকে কেন ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়, অথবা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলতে পারে যে শারীরবিদ্যাকে কোন শাখার অন্তর্ভুক্ত করা হয় এবং কেন। তাহলে যেটাই হোক না কেন আমরা হচ্ছে প্রথমে অবশ্যই বলবো যে শারীরবিদ্যাকে কেন ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়, অথবা যদি সেকেন্ড প্রশ্নটা আসে তাহলে আমরা বলবো প্রথমে যে শারীরবিদ্যাকে ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এইটা। কি কি কারণ হতে পারে? শারীরবিদ্যায় জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে তত্ত্বীয় বিষয় আলোচনা করা হয়, এই কারণে এটাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়। তার মানে ভৌত শাখা কোন শাখা? যেখানে তত্ত্বীয় বিষয় বা পড়াশোনা নিয়ে আলোচনা করা হবে। তাহলে শারীরবিদ্যায় কি কি নিয়ে আলোচনা করা হয়? নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক ক্রিয়াদি নিয়ে আলোচনা করা হয়, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ। শ্বসন কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুজনের ক্ষেত্রেই ঘটে, রেচন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে ঘটবে, সালোক সংশ্লেষণ উদ্ভিদ সম্পন্ন করছে। তাহলে বিভিন্ন যে শারীরবৃত্তীয় বিভিন্ন কাজকর্ম বা জৈব রাসায়নিক কার্যাদি এগুলো কোথায় ঘটে? শারীরবিদ্যায় আলোচনা করা হয়। ঠিক আছে, এই জন্য এই শারীরবিদ্যাকে ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হচ্ছে। এরপরে প্রশ্ন দেখো, অণুজীব বিজ্ঞানকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয় কেন? আরেকটা প্রশ্ন একইভাবে ঘুরিয়ে আসতে পারে, অণুজীব বিজ্ঞানকে কোন শাখার অন্তর্ভুক্ত করা হয় এবং কেন? আচ্ছা, ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হবে অণুজীব বিজ্ঞানকে। কেন? কারণ অণুজীব সম্পর্কিত প্রায়োগিক দিক নিয়ে এখানে কাজ করা হয়, এই জন্য একে বলা হয় জীববিজ্ঞানের ফলিত শাখা। এখন এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? যেহেতু নাম হচ্ছে অণুজীব, তার মানে অণুজীবদের নিয়ে আলোচনা করবে। অণুজীব এখানে কারা কারা? ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর আণুবীক্ষণিক ছত্রাক, অন্যান্য অণুজীবের জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। যেহেতু অণুজীব বিজ্ঞানে অণুজীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এখানে আলোচনা করা হচ্ছে না, এবং এখানে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, কিভাবে অণুজীবগুলোর উপকার করছে, কিভাবে অপকার করছে, কিভাবে হচ্ছে এদেরকে দমন করা যায়, প্রতিরোধ ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায়, এই ধরনের বিষয় নিয়ে যেহেতু আলোচনা করা হচ্ছে, এই কারণে জীববিজ্ঞানের ফলিত শাখা একে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে প্রশ্ন দেখো কি বলেছে, জীবের শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন? প্রথমে আমরা জ্ঞানমূলক উত্তর দিয়ে দিব। জীবজগৎ সম্পর্কে সহজ এবং সুন্দরভাবে জানতে এবং তথ্যাদি সংরক্ষণ করতে জীবের শ্রেণীবিন্যাসকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শ্রেণীবিন্যাসের মাধ্যমে কি কি সম্পর্কে ধারণা পাওয়া যায়? একটা জীবের গঠন, তার জনন কিভাবে হচ্ছে, বাসস্থান কোথায়, খাদ্য গ্রহণ, উৎপত্তি, বিবর্তন ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা এখানে পাওয়া যায়। তাছাড়া দেখা যায় কি একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন একটা জীবের মাধ্যমে ওই প্রজাতির অসংখ্য জীব সম্পর্কে প্রায় পরিপূর্ণ সাধারণ ধারণা পাওয়া যায়। যেমন যে কোনো একটা প্রজাতি তুমি যদি জানতে চাও, তাহলে মনে করো তুমি একটা দোয়েল পাখির প্রজাতি সম্পর্কে জানতে চাচ্ছ, অথবা আমি এভাবে করে বলি তুমি পাখি সম্পর্কে জানতে চাচ্ছ, তাহলে পাখির মধ্যে অনেকগুলো প্রজাতি রয়েছে। আবার এই যে পাখির মধ্যে যেহেতু অনেকগুলো প্রজাতি বলছি, তাহলে দোয়েল পাখির মধ্যেও কিন্তু দোয়েল পাখি কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে। তো এখন দোয়েল পাখি কিন্তু তার সেই যে প্রজাতি তার মধ্যেও যতগুলো একটু ভ্যারিয়েশন আছে, সেইগুলোর ধারণা আমরা এই শ্রেণীবিন্যাসকরণের কারণে জানতে পারি। তাহলে সোজা ভাষায় আমরা কি বলবো? জীবজগতে বিদ্যমান বিভিন্ন প্রজাতি সম্পর্কে সহজে এবং অনায়াসে জানা যায়, এই কারণে জীবের শ্রেণীবিন্যাসকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্নটা দেখে কি বলেছে, লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন? সোজা ভাষায় যেহেতু কেওলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ আবিষ্কার করেছেন বা দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রচলন করেছেন, এই কারণে তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। এখন দ্বিপদ নামকরণটা কোনটা? গণ এবং প্রজাতি এই দুই পদ দ্বারা যে নামটা তৈরি হচ্ছে তাকে বলা হয় বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ। তো এই দ্বিপদ নাম বা হচ্ছে বৈজ্ঞানিক নাম সর্বপ্রথম লিনিয়াসই প্রচলন করেন।
1753 সালে সুইডিশ বিজ্ঞানী কার্লস লিনিয়াস স্পেসিস প্ল্যান্টারাম বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে। কেন? কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তাহলে এই বইটিতে তিনি যেমন বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানের সম্পর্কে যেমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন, তার পাশাপাশি এই প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেছেন, গণ এবং প্রজাতির সংজ্ঞাও দিয়েছেন। তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ এবং প্রজাতির ধাপগুলো ব্যবহার করেন এবং লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি যেহেতু সর্বজন স্বীকৃত, অর্থাৎ পুরো পৃথিবীতে এটা স্বীকৃত, এই কারণে লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। এরপরে প্রশ্নটা দেখো কি বলেছে, ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন? তাহলে এখন আমরা বলবো যে ধান গাছের বৈজ্ঞানিক নামটা কি এবং এটাকে কেন দ্বিপদ নাম বলা হচ্ছে সেটার ব্যাখ্যা আমরা দিব। প্রথমে আমরা অবশ্যই বৈজ্ঞানিক নামটা লিখে নিব। ধান গাছের বৈজ্ঞানিক নামটিতে অরিজা হলো গণ এবং স্যাটিভা প্রজাতিক নাম। এই দুটি পদ দ্বারা গঠিত বলে ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয়। দ্বিপদের দ্বি দিয়ে বোঝানো হয় দুই। কি বললাম? দ্বিপদের দ্বি দিয়ে বোঝানো হয় দুই, তার মানে এখানে দুইটা পদ থাকবে, গণ এবং প্রজাতি। সাধারণত একটা জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ দিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম, দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। এরূপ দুটি পদ দিয়ে গঠিত নামকে জীবের দ্বিপদ নাম বলা হয়। তাহলে ধানের যদি বৈজ্ঞানিক নাম আমি জিজ্ঞেস করি তাহলে তোমার উত্তর কি হবে? অরিজা স্যাটিভা। এখানে অরিজা হলো গণ আর স্যাটিভা হলো প্রজাতির নাম। এইভাবে দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসরণের মাধ্যমে ধান গাছের প্রজাতিক নামকরণ, বৈজ্ঞানিক নামকরণ অরিজা স্যাটিভা দেওয়া হয়েছে। এই জন্য ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয়। তাহলে যেটাই বৈজ্ঞানিক নাম সেটাই কিন্তু আসলে দ্বিপদ নাম। বৈজ্ঞানিক নামগুলো দুইটা পদ দিয়ে গঠিত হয়, একটা গণ এবং আরেকটা হচ্ছে প্রজাতি। যেহেতু বৈজ্ঞানিক নামটা দুইটা পদ দিয়ে গঠিত হচ্ছে, তাই এই নামটাকে আমরা দ্বিপদ নামও বলে থাকি। এরপরে প্রশ্ন দেখো, মানুষকে হেটেরোট্রফিক প্রাণী বলা হয় কেন? হেটেরোট্রফিক মানে হচ্ছে পরভোজী, যে নিজের খাবার তৈরি করতে পারে না এবং খাবারের জন্য অন্য একটা জীবের উপরে নির্ভর করে থাকে, তাকে আমরা বলি হেটেরোট্রফিক বা পরভোজী। মানুষের কোষে প্লাস্টিক না থাকায় সে নিজের খাদ্য নিজে তৈরি করতে অপারগ, তাই একে হেটেরোট্রফিক প্রাণী বলা হয়। সকল উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই জন্য এদেরকে আমরা বলি স্বভোজী, বা ইংলিশে আমরা একটা ওয়ার্ড বলি সেটা হচ্ছে অটোট্রফিক। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল প্রয়োজন হয়। ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে, যেটা উদ্ভিদের মধ্যে রয়েছে, এবং ক্লোরোফিলের জন্যই গাছের পাতার রং সবুজ হয়। মানুষের দেহে ক্লোরোফিল নাই, তো ক্লোরোফিল না থাকার কারণে সে সালোক সংশ্লেষণ ঘটাতে পারে না। যেহেতু সালোক সংশ্লেষণ করতে পারে না, তার মানে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। এই কারণে মানুষকে হেটেরোট্রফিক বা পরভোজী বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, মানুষ প্রাইমেট বর্গভুক্ত কেন? প্রাইমেট বর্গভুক্ত হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য প্রয়োজন মানুষের মধ্যে সেগুলো থাকার জন্যই মানুষ প্রাইমেট বর্গভুক্ত প্রাণী। এখন প্রাইমেট বর্গের বৈশিষ্ট্য কি কি? প্রাইমেট বর্গের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এদের আঁকড়ে ধরার উপযোগী হাত রয়েছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত হয়। কারণ হচ্ছে মানুষদের ঘ্রাণ এত বেশি উন্নত না। উন্নত কাদের? যারা হচ্ছে কি মনে করো যারা শিকারী যেসব প্রাণী আছে, যেমন বাঘ বলো, সিংহ বলো, হায়না বলো, এদের হচ্ছে ঘ্রাণ শক্তি প্রবল। তো মানুষের ক্ষেত্রে দৃষ্টিশক্তি বেশি উন্নত থাকে, আর এই বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে বিদ্যমান থাকার কারণে মানুষ প্রাইমেট বর্গভুক্ত প্রাণী। তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় 1-এর অনুধাবনমূলক প্রশ্ন পড়লাম। এটা রোড টু মিশন 100 সাজেশনের সমাধান। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।